মানুষের মধ্যে একটাই বোঝাবুঝি আছে, সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। কবিগুরু গেটে এক জায়গায় বলেছেন, পিপল হিয়ার অনলি হোয়াট দে আন্ডারস্ট্যান্ড। এটা জার্মান ভাষার কথা আমি ইংরেজিতে বললাম। ইউরোপীয় তো চিন্তার বিকাশ হয়েছে, সেদিনও একজন আমাকে বলছিলেন যে ইউরোপীয় চিন্তা ছাড়া পৃথিবীতে আর কোথাও চিন্তা হয়েছে এমন আমরা মাঝে মাঝে ভুলে যাই। ট্রান্সলেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ল্যাঙ্গুয়েজেস। ট্রান্সলেশন বিনে আমাদের উপায় নাই, কিন্তু মনে রাখবে ট্রান্সলেশন বিপজ্জনক। আমাদের ম্যাজিকটা হচ্ছে আমরা সব বিদ্যা এখন বিদেশি ভাষায় অর্জন করতে বাধ্য হই। পৃথিবীতে মানুষ তিন প্রকারের। সাহারা মরুভূমির দক্ষিণ ভাগের আফ্রিকা হচ্ছে কালো আফ্রিকা, উত্তর ভাগের হচ্ছে সাদা আফ্রিকা। জাগ লাগা নামের অর্থ কি আমি জানি না। ফ্রয়েডের অনুসারীরা এখন ফ্রয়েডের দর্শন থেকে ফিরে গেছে। বক্তৃতা করার মধ্যে প্রথম প্রশ্ন জাগলো, কোন ভাষায় বলবো। যেহেতু ইংরেজি বিভাগ, ইংরেজিতে বলার চেষ্টা করেছি, কিন্তু ইংরেজিতে বলতে আমি স্বচ্ছন্দ বোধ করি না। যদিও বহু বছর ইংরেজিতে মাস্টারি করেছি, আমার কাছে কঠিন মনে হয়। প্রাণের কথা বাংলাতেই বলা যায়। তো আমি আবার ভাষা বাংলাও জানি না, বাংলা আমার যে খানিক বিদেশি, কারণ আমি একটা ভাষাই জানি, চাটগাইয়া, বুঝতে পারছেন, ওখানেই প্রাণের কথা বলা যায়। তো বাংলাও আমার শেখা ভাষা। দশম শ্রেণীতে পড়ার আগে আমি বাংলায় বলতে পারতাম না কথাবার্তা। তো এই দুটো সীমাবদ্ধতা আপনারা মনে রাখবেন। আমরা যে নিয়ে আলোচনা করতে বসছি সেটাতে যাওয়ার আগে একটা প্রাসঙ্গিক কথা বলি। এই যেখানে আমরা বসেছি, জাদুঘর, একসময় আমরা পাকিস্তান আমলে দেখি যে জাদুঘরের বানান লেখা হতো অন্তস্থ জ দিয়ে, এখন লেখা হয় বর্গজ জ দিয়ে। এটা আপনারা নবযুগে যারা জন্মেছেন তারা হয়তো খেয়াল করেন নাই। আচ্ছা, সেখানে জাদু মানে জাদুবিদ্যা যখন আমরা বলি সেটা ম্যাজিক মনে করা হয়। ম্যাজিক কথাটা আসে মেজাই থেকে। মেজাই মানে অনেকটা মৌলবীর মতো, পুরোহিত। তো যারা রহস্য সমাধান করতেন তাদেরকে মেজাই বলা হতো। তো সেটা থেকে মাগুস, মেজাই হচ্ছে প্লুরাল, এখান থেকে ম্যাজিক আসছে। তো এইখানে আমাদের ম্যাজিকটা হচ্ছে আমরা সব বিদ্যা এখন বিদেশি ভাষায় অর্জন করতে বাধ্য হই। এই জন্য ইংরেজির কথাটা তুললাম। যেমন জাক লাকার সাহেবের লেখা যে আমরা পড়ছি, তাও ইংরেজি অনুবাদে। আপনাদের মধ্যে 2-4 জন আছেন যারা ফরাসি জানেন, উনি তো ইংরেজি জানতেন না, সব কিছু ফরাসি ভাষায় লিখেছেন। তার ইংরেজি বক্তৃতা আমি শুনেছি, সেটা দেখলে আপনারা হাসবেন। এইভাবে ফরাসিরা ইংরেজি বললে যা হয়, আমার ইংরেজিও সেরকমই হয় আমি অনুমান করি। তারপরেও আমরা ইংরেজিতেই বলি এখানে। আপনাদের সাথে বাংলায় বলতে পারার সুবিধা পাওয়ার জন্য আমি জাহিদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রথম সমস্যা হলো, ধরেন আমরা এই বিদেশি ভাষায় পড়ে এটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করি। অনুবাদে কিছু সমস্যা দেখা দেয় আমাদের। মানুষের মধ্যে একটাই বোঝাবুঝি আছে, সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। কবিগুরু গেটে এক জায়গায় বলেছেন, পিপল হিয়ার অনলি হোয়াট দে আন্ডারস্ট্যান্ড। এটা জার্মান ভাষার কথা আমি ইংরেজিতে বললাম, যে মানুষ যেটা বোঝে শুধু সেইটাই শোনে। কাজে আমি কি বলি এতে কিছু আসা যায় না। আপনি যেটুকু বুঝতে প্রস্তুত সেটুকুই বুঝবেন। ফলে দুই ভদ্রলোকের মধ্যে শুধু ভুল বোঝাবুঝি হয়। এটা বিবাহিত লোকদের সংসারে দেখা যায়, যারা 40 বছর ধরে বিবাহিত, স্বামী স্ত্রী পরস্পরকে বলে 40 বছর তোমার সাথে সংসার করলাম, কিন্তু তোমার বুঝবার পারলাম না। এই হচ্ছে সমস্যা। তো এই না বোঝাবুঝির মধ্যে কথা বলতে হবে। আপনারা যদি মাঝে মাঝে আমাকে থামান, আমি আপত্তি করব না। এদিক থেকে শুরু করি। এই যে বিশেষ প্রদর্শনীর আসবাবপত্র, সংরক্ষণাগার ও বিবিধ স্টোর, এটা ইংরেজি লেখা হয়েছে নিচে। আপনারা দেখেন তো অনুবাদে কোনো সমস্যা আছে কিনা। বুঝতে হলে আপনাকে নিজে করতে হবে, করে খাওয়া বলে, লার্নিং বাই ডুইং, তাই না? দেখেন এখানে কি স্পেশাল এক্সিবিশন, ফার্নিচার, আসবাবপত্র আছে। এটা বাংলায় আরবি থেকে এসে বাংলা হয়েছে, কিছুটা সংস্কৃত কিছু আরবি মিলে বাংলা ভাষার এই যে শক্তি মেশাতে পারে আসবাবপত্র। তারপরে সংরক্ষণাগার, এটা আবার সংস্কৃত শব্দ, কঠিন, সংরক্ষণ করার ঘর, সম্যক রূপে রক্ষা করার ঘর, তাই না? এবং বিবিধ স্টোর, এখানে প্রশংসা করার মতো অনুবাদ। বিবিধর অনুবাদ হচ্ছে জেনারেল। আপনি সাধারণ বলতে পারতেন, সামান্য বলতে পারতেন, তা না বলছে বিবিধ বলেছেন। মানে ইংরেজিতে একটা অনুবাদ আছে মিসসেলেনিয়াস, কিন্তু এটা বিবিধ বস্তুর জন্য পারফেক্ট জেনারেল। কিন্তু স্টোর কথাটা একবার লিখেছেন, দেখেন, স্টোর ফর জেনারেল গুডস অ্যান্ড স্পেশাল এক্সিবিশন ফার্নিচার। বাংলা দেখেন দুবার লিখেছেন, একবার সংরক্ষণাগার, আবার স্টোর। মন তৃপ্তি মানছে না, বলে আমি লিখলাম বটে কিন্তু বোধহয় ঠিক হলো না। তাহলে আমরা কি করতে পারতাম, বিশেষ প্রদর্শনীর আসবাবপত্র ও বিবিধ দ্রব্যাদি সংরক্ষণাগার। স্টোর একবার লিখছি, সঙ্গে লিখছি। ইংরেজিতে কিন্তু পরিষ্কার হয়েছে, দেখেন, স্পেশাল এক্সিবিশন ফার্নিচার অ্যান্ড জেনারেল স্টোর, মানে স্টোর ফর স্পেশাল এক্সিবিশন ফার্নিচার অ্যান্ড। এইটাও ভালো ইংরেজি। ইংরেজির সুবিধা দেখেন বাংলার চেয়ে একটু বেশি। এইখানে আসেন এদিকে। আব্দুল করিম সাহিত্য, যারা দেখছেন না তাদের জন্য আমি পড়ে দিচ্ছি, আব্দুল করিম সাহিত্য বিশারদ রেফারেন্স লাইব্রেরি। এইটা হচ্ছে উত্তম অনুবাদের উদাহরণ। আব্দুল করিম সাহিত্য বিশারদ কোষ গ্রন্থাগার। আমরা বিশ্বকোষকে কীভাবে কেন ব্যবহার করি, ওখানে সব কথা, কমলার মধ্যে যেমন কোষ থাকে,
তো এখানে বিভিন্ন এন্ট্রিতে থাকে, তাতে আমি দ্বিতীয়বার জানার জন্যে ওটা দেখি, নিশ্চিত হওয়ার জন্য। এটা কোর্স গ্রন্থাগার। রেফারেন্স শব্দের বাংলা কী হইতে পারে? সবলে তথ্যসূত্র লেখেন, উল্লেখপঞ্জি লেখেন। আমাদের মতো দু একজন বেতমিজ আছে যারা লেখে দোহাই। দোহাই মানে সেকেন্ড, বলে হি সেকেন্ডেড মাই প্রপোজাল, তিনি আমার প্রস্তাব সমর্থন করলেন। কাজে যেটা দিয়ে আপনি আপনার বক্তব্য সমর্থন করেন সেটাকে দোহাই বলা যায়। দোহাই মানে দ্বিতীয়বার বলা। এটা তাই কোর্সটা তারও ভালো অনুবাদ। অর্থাৎ এখানে এসে এই শিক্ষাটা আমি লাভ করলাম। তো বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র। এখন আমরা আসি, আমি আজকে যে বিষয়ে বলবার চেষ্টা করেছি সেখানে নিজেকে শুরু করি। বাংলায় যেটা আসছে সেটা আগে ইংরেজি থেকে শুরু করি। দুটো কিন্তু পরস্পরের অনুবাদ নয়, মানে কাছাকাছি। যেমন আমার বক্তব্য ছিল হজরত জাক লাকা সম্পর্কে কিছু বলা। হজরত বললে কেউ মনে করেন যে আমি তাকে নবী মনে করছি। হজরত মানে হচ্ছে যে মানুষের নাম নেওয়ার আগে উজু করতে হয়। আপনাকে আমি অ্যাড্রেস করতে পারি না, আপনার হাজিরাকে অ্যাড্রেস করছি। ইউর প্রেজেন্স, ইউর এক্সেলেন্সি। এই জন্য দি এক্সেলেন্ট জাক লাকা বলতে গেলে আমি হজরত বলতে পারি, এটা অনুবাদ করে বলা। অরিজিনালিটি, সেই কথাটা আমি আবার লিখতে পারতাম, দি অরিজিনস অফ দি সাবজেক্ট। কিন্তু একটা কথা দুবার ব্যবহার না করার জন্য আমি আর্কিওলজি লিখেছি। আপনারা জানেন আর্কাইক মানে পুরাতন, আর্কিও মানে হচ্ছে আদি। আমি বলতে পারতাম সহজ মানুষের আদি কথা, তা না দিয়ে আমি আরও বাংলায় এটাকে আরও একটু জলো করলাম, মানে পানি মিশিয়ে দিলাম। জলো করে মানে জল মিশালাম, মানে মদ যখন করা হয় খাওয়া যায় না, একটু পানি দিতে হয়। তো সেটা করলাম সহজ মানুষ সমাচার। সমাচার মানে সংবাদ, খবর। এই বাংলায় যেটাকে সহজ মানুষ বলে সেইটাকে ইংরেজিতে কি বলে? আপনি সহজে বলতে পারেন ইংরেজিতে কি বলে। তো আমরা যেটা সহজ মানুষ তো আমরা জানি, ইজি ম্যান বললেই তো হয়। কিন্তু তখন ওটা আর্লি ম্যান বলতে পারেন, দ্য ফার্স্ট ম্যান বলতে পারেন। আলবেয়ার কামু বলে ফরাসি উপন্যাসিক আছে, তার একটা বই আছে দি ফার্স্ট ম্যান। তো সেই না করে আমি সহজ মানুষ লিখেছি কেন আমি আপনাদের বলি। এই কথা আমি দু একবার লিখেছিও। আমরা বাংলা কতগুলো শব্দের সাথে পরিচিত, যেমন যমজ, তাই না? দুইজন একসাথে জন্মালে যমজ ভাই, যমজ বোন, যমজ আর কি, একসাথে আমরা জোড়া, যুগল থেকে যমজ কথাটা আসছে। আরেকটা শব্দ আছে, আমার আগে যিনি জন্মেছেন তাকে অগ্রজ বলেন, যিনি পরে জন্মেছেন তাকে অনুজ বলেন। এখন যিনি আপনার সঙ্গে সঙ্গে জন্মেছেন তাকে কি বলবেন? তিনি সহজ। যেমন যেখানে কেউ জন্মায় নাই এটাকে অজ বলে, অজপাড়াগা, মানে এখানে কোনো সভ্যতার উদয় হয়নি। আরেকটা খারাপ শব্দ আছে বাংলায়, আপনারা জানেন, উচ্চারণ করতে দোষ হবে, অজাচার। নিয়ম আছে, মানুষের মধ্যে বিবাহের নিয়ম আছে, কে কাকে বিয়ে করতে পারবে, কে কাকে বিয়ে করতে পারবে না। যাকে বিয়ে করতে পারবেন না তাকে বিয়ে করা বা তার সাথে সেই ধরনের সম্বন্ধ স্থাপন করা, সেটাকে বলে অজাচার। এবং আবার ছাগলকে অজ বলে, সাপকে অজগর বলে। অর্থাৎ যেখানে জন্মের ঘটনা ঘটেনি এইটাকে ইংরেজিতে কী বলে? স্যাভেজ, ওয়াইল্ড। যেমন ক্লোদ লেভি-স্ট্রসের একটা বই আছে, আত্মজীবনীমূলক বই, অনেকটা প্রবন্ধের বই আর কি। এটার প্রথম অনুবাদ স্যাভেজ মাইন্ড, এখন নতুন অনুবাদ হয়েছে ওয়াইল্ড থিঙ্কিং, লা পেন্সée sauvage। স্যাভেজকে ফরাসি বলে সুভাষ বলে, সুভাষ মানে হচ্ছে জঙ্গলের। তাহলে এই জন্য বলছি মানুষের সহজ জিনিসটা কি। আমি যে জন্মাই, আমার মধ্যে একটা জন্মাই জঙ্গলি মানুষ, আর একটা একই সাথে সভ্য মানুষ জন্মায়। দুইজন যদি একসাথে জন্মায়, দুইজন দুই দেহে নয়, এক দেহে দুইজন জন্মায়। এই যে আমরা কথা কথা সবাই আমি বলি, আমি কে? আমাদের দেশে যাদেরকে আমরা ফকির বা বাউল বলি তারা এই চিন্তা করেছেন। অ্যাকচুয়ালি আমাদের দেশে দর্শনের যে চর্চা হয়েছে, দর্শন বলতে আমি ব্যাপক করতে বলছি, চিন্তার যে ধারা, তাতে কথাটা সহজ মানুষ আকারে উঠে এসেছে। আমাদের সর্বশেষ যার মুখে আমরা শুনেছি ইনি হলেন লালন ফকির, ফকির লালন শাহ। এখন সহজ মানুষ ভোজে দেখ না, কিন্তু সহজ মানুষ কে? তাহলে আপনাকে কল্পনা করতে সহজের বিপরীত কী হতে পারে? আপনি বলতেন কঠিন হতে পারে। যেমন ওয়াইল্ড থিঙ্কিং যখন উনি বলছেন, সে মানে হচ্ছে থিঙ্কিং হুইচ ইজ ওয়াইল্ড, নট দ্য থিঙ্কিং অফ ওয়াইল্ড ম্যান। কিন্তু লোকে বুঝতে না পারি, দেখেন ইংরেজরা বহু বছর ধরে অনুবাদ করেছে, এইটাই আমরা পড়ে আসছি। বইয়ের নাম কি? দ্য স্যাভেজ মাইন্ড। কি মনে হয়? দ্য মাইন্ড হুইচ ইজ স্যাভেজ এরকম মনে হয় না, মনে হয় দ্য মাইন্ড অফ দ্য স্যাভেজ। পৃথিবীতে মানুষ তিন প্রকারের। 19বিংশ শতাব্দীতে যাদেরকে অ্যাথনোলজিস্ট বলা হতো, এখন বলে অ্যানথ্রোপোলজিস্ট। তাদের মধ্যে একজন বিখ্যাত লুইস হেনরি মর্গান, আমেরিকান পণ্ডিত। 1877 সালে তিনি একটা বই লেখেন, সেই বইয়ের নাম এনশিয়েন্ট সোসাইটি। সেইখানে তিনি সমাজকে, ইতিহাসকে তিন স্তরে ভাগ করেন। মানুষ আদিতে ছিল জঙ্গলে সবাই, এরা হলো স্যাভেজ ম্যান। তারপরে মানুষ কিছুটা আধা সভ্য হয়েছে, এদের নাম বর্বর, বারবারিয়ানস। এবং পরবর্তীকালে আমেরিকানরা
হলেন সভ্য, সিভিলাইজড। তারা এটা পেল কীভাবে? আমেরিকায় যখন প্রথম ইউরোপীয়রা পৌঁছলো, আমেরিকা বলতে আমি দুই আমেরিকায় বোঝাচ্ছি, দক্ষিণ এবং উত্তর। তারা যাদের দেখা পেলো, যাদেরকে আমরা জনপ্রিয় ভাষায় বলেছি লাল আদমি, আজকাল তো আলবদরের মতো লাল বদর একটা বেরোচ্ছে না শব্দ, এটা লাল আদমিদের বলা হয়তো রেড ইন্ডিয়ানস। তাদেরকে ওরা দেখে দিল, এদের মধ্যে ইনকা, আজটেক, মায়া ইত্যাদি বড় বড় সভ্যতার অস্তিত্ব জেনেও তারা, এমনকি ইউরোকোয়ারা এই লুইস হেনরি মর্গানকে তাদের পালিত পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তাদের বিস্তৃত শুধু শহর ছিল না, আইন কানুন ছিল বিস্তৃত। তারা মনে করেছে ওদের বোধহয় লেখা ছিল না, পরে দেখলো তাদের লেখাও আছে। তারপরে তারা তাদের নাম দিয়েছে অসভ্য। অসভ্যের ইংরেজি হচ্ছে স্যাভেজ। এটা ফরাসি ভাষা থেকে নিয়েছে, মানে জঙ্গলি, সোজা কথায়। আমাদের দেশের জনপ্রিয় অ্যানথ্রোপোলজিস্ট যারা আছে তারা গোটা পার্বত্য চট্টগ্রামকে এরকম অসভ্য এবং জঙ্গলি বলে চালু করেছে বহুদিন। আব্দুস সাত্তার আরণ্য জনপদে, এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত অধ্যাপকেরাও যারা মাঝে মাঝে বিশ্ববিদ্যালয় থেকে চাকরি হারায়, তারাও এই বইয়ের নাম লিখেছে এরকম করে। শীত নামে পাহাড়ে, এই সমস্ত উপন্যাস ছোটবেলায় আমরা পড়েছি। মানে এইটা বলে এক্সোটিসাইজেশন, আমেরিকানরাও তাই করেছে। তাহলে অসভ্য মানুষ বলার জন্য স্যাভেজ কথাটা ব্যবহার করেছে। এখন আমরা বাচ্চাদের গালি দিয়ে বলি, এই অসভ্য কোথাকার, অসভ্য বর্বর। বর্বর দিতে বর্বর কারা খেয়াল করেন তো? যারা লোহার ব্যবহার শিখেছে, লেখাও হতো শিখেছে, কিন্তু ঠিক ইউরোপীয়দের মতো হয়নি। তাদের মধ্যে কারা আছে? চীনারা, ভারতীয়রা, আরবরা। আফ্রিকানদেরকে তারা পরে অসভ্য তালিকায় নিয়েছে। উত্তর আফ্রিকা হচ্ছে বর্বর, দক্ষিণ আফ্রিকা মানে হচ্ছে আফ্রিকার দক্ষিণ ভাগ, কালো আফ্রিকা। তারা এখন ভাগ করেছে কি আফ্রিকা নোয়ার, মানে ব্ল্যাক আফ্রিকা। এখনও আছে সেটা। এখন এটা বলে কি, এখন নাম দিয়েছে কি, বিশ্বব্যাংক তো মজার কাজ করে, এটাকে নতুনভাবে শব্দ দিয়ে লিখেছে আফ্রিকা সাউথ অফ দি সাহারা। সাহারা মরুভূমির দক্ষিণ ভাগের আফ্রিকা হচ্ছে কালো আফ্রিকা, উত্তর ভাগের হচ্ছে সাদা আফ্রিকা, আপনার মরক্কো, আলজেরিয়া, লিবিয়া ইত্যাদি হয়ে মিশর পর্যন্ত। তো এই যে ভাগ, যেটাতে বর্বর, আমরা সেই ভাগে পড়তাম। আবার পরবর্তীকালে বলেছে ইউরোপের ভাষা এবং ধর্মের উৎপত্তিস্থল হচ্ছে এই বর্বর এশিয়া এবং আফ্রিকা। তো এই কথাগুলো মনে রাখলে সুবিধা হবে, কেন আমি সহজ মানুষ কথাটা বলছি। এই ব্যাকগ্রাউন্ডে গেলাম। তো ইউরোপীয় তো চিন্তার বিকাশ হয়েছে। সেদিনও একজন আমাকে বলছিলেন যে ইউরোপীয় চিন্তা ছাড়া পৃথিবীতে আর কোথাও চিন্তা হয়েছে এমন আমরা মাঝে মাঝে ভুলে যাই। এবং সেটা কিন্তু গত বেশিরভাগ, বলবো না, 500 বছরের ঘটনা। ইউরোপীয় বিদ্যার দ্বারা আমরা প্রভাবিত হয়েছি, এবং সেটা প্রভাবিত হওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প ছিল কি না সে তর্ক আপনারা করতে পারেন। তো সেই বিতর্কের ফল কি হয়েছে আমি সেটাই বলবো। এই যে ইউরোপ নতুন করে আবিষ্কার করেছে যে মানুষের মধ্যে, যেটাকে আমরা নিজেরা নিজেকে আমি বলি, সেটার ল্যাটিন গ্রিক শব্দ হচ্ছে ইগো। ইগো শব্দের আক্ষরিক অর্থ সংস্কৃত ভাষা হচ্ছে অহম, বাংলায় হচ্ছে আমি, অন্যান্য ভাষায় আরবিতে যেমন আনা বলে, সেরকম আমাদের অন্যান্য ভাষাতেও নানা শব্দ আছে। তো আমরা অহম থেকে অহংকার বলেছি, আর আজকাল বাংলায় হয়তো আপনারা আমিত্ব বলে একটা কথা বের করেছেন। এইটা জার্মান ভাষা, এটা হচ্ছে ইস, কেউ কেউ উচ্চারণ করেন ইহ, ICH এভাবে লেখে, ICH। তো এইটাকে ইহ, এইটা ফ্রয়েড কিন্তু ইক কথাটাই ব্যবহার করেছেন, কিন্তু ইংরেজি অনুবাদ করতে গিয়া ভদ্রলোকেরা এটাকে অনেকটা গাম্ভীর্যপূর্ণ করার জন্য লিখেছে ইগো। আপনারা এই শব্দ ফ্রয়েড বললে যারা শুনেছেন তারা প্রথমে ইগো, সুপার ইগো এবং ইড শুনেছেন। জার্মান ভাষায় আছে ইস, উবেরিশ, এবং ইডটাকে, ইড মানে হচ্ছে অ্যাকচুয়ালি জার্মান ভাষায় এস, ES দিয়ে লেখে। তো এই বাংলায় কি ইহা, ইংরেজিতে বললে আমাদের মন পুরোপুরি তৃপ্ত হয় না। আই, সুপার আই এবং ইট, এটা বলে কেমন জানে লাগে। তার মানে ইগো, সুপার ইগো এবং ইট বলে। অর্থাৎ রূপান্তরে কী হয়, আমি অনুবাদ দিয়ে কথাটা শুরু করলাম এভাবে। আমরা কথা বলছি কিন্তু 3-4 বার অনুবাদের মধ্য দিয়ে। কালকের বক্তৃতায় আমি বলেছিলাম অগোগি ওয়াতিয়েঙ্গুর উদ্ধৃতি দিয়ে, ট্রান্সলেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ল্যাঙ্গুয়েজেস। ট্রান্সলেশন বিনে আমাদের উপায় নাই, কিন্তু মনে রাখবে ট্রান্সলেশন বিপজ্জনক। এই ইটালিয়ান বিখ্যাত প্রবাদ আপনারা অনেকেই জানেন, হ্যাঁ, ত্রাদুত্তরে ত্রাদিত্তরে, অনুবাদক হচ্ছে বিশ্বাসঘাতক। দ্য ট্রেটার, ট্রান্সলেটার ইজ এ ট্রেটার। এই যে কোথায় ট্রান্সলেটারটা চুরি করছে সেটা জেনে নেওয়া দরকার। তা আমার বক্তৃতা যেহেতু অনুবাদের অনুবাদ, আশা করি আমার বেইমানিগুলি আপনারা ধরবেন। দেখুন, জাক লাকার সম্পর্কে একটু বলি, যার সম্পর্কে বক্তৃতার মূল বিষয়। আমি অরিজিনালিটি বললাম কেন, অনেকে বলেন জাক লাকা ইজ এ মেয়ার কমেন্টেটর অন জিগমুন্ড ফ্রয়েড। আপনারা জানেন জাক লাকা নামের অর্থ কি আমি জানি না।
জাক তো ফ্রান্সের যে কোনো লোকের টম ডিক অ্যান্ড হ্যারির মতো, আমরা যেমন ইংরেজিতে জন বলি মানে জাক বলে, জাক তো হাজার হাজার আছে। তো লাকার পরিবার ছিল তেল ব্যবসায়ী, ওইটা পারিবারিক নাম তার, লাক উচ্চারণ করে। আমরা বাংলা লেখার সময় আরেকটা কথা আপনাদের ফুটনোট দেই, আমি কোনো বিষয়ে বেশি কিছু জানি না, কারবার আমার ভাষা নিয়ে। লোকে প্রায় বলে সলিমুল্লাহ খানের বিষয় কী। পড়াশোনা যে বিষয় করি না কেন, আমি ক্রমশ দেখছি কি আমি একটা জিনিস নিয়ে সবসময় নাড়াচাড়া করি, সেটা হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে ক্রাফট, যেটা নিয়ে আমি লিখি, সুতরাং আমাকে ভাষা সম্পর্কে চিন্তা করতেই হয়। এই যে বললাম, হিন্দি ভাষার সাথে আমাদের একটা গণ্ডগোল আছে দেখবেন। আমরা যখন বলি সালমান রুশদি, যদি এটা হিন্দি অক্ষরে লেখে তখন লেখে সলমন। আমরা মোহাম্মদ লিখে ওরা লেখে মোহাম্মদ। এটা লেখে কেন? হিন্দিতে যদিও বা লেখে দন্ত স ল ম ন, এটা যদি কলকাতার বাংলায় লেখে আনন্দবাজার, তারা সলমনই লেখে, কিন্তু পড়ার সময় সালমানই পড়ে। আমাদের বাংলা হলো তার বিপরীত। এই লোকের নাম হচ্ছে রাক লা ক, কিন্তু বাংলায় একলা ক লেখা চন্দ্রবিন্দু লিখলে কেমন জানি ন্যাংটা ন্যাংটা লাগে, তাই আমরা একটা অকারণে একটা আকার দিই। হিন্দি যেমন অকারণে আকারটা বর্জন করে, বাংলা অকারণে আকার দেয়। হিন্দি আর বাংলা হচ্ছে ভাই ভাই ভাষা, একই ইন্দোপ্রিয় গোত্র থেকে আসা, কিন্তু বাংলাদেশে বাংলা ভাষা আসার আগে যারা কথাবার্তা বলতেন, নানা এলাকায় নানা ট্রাইব কথা বলতেন, তাদের সাথে সংস্পর্শের কারণে আপনারা সিলেটের ভাষা বুঝতে পারেন না, চট্টগ্রামের ভাষা বুঝতে পারেন না। চট্টগ্রামের লোকই কিছুদিন বাংলা বলার পর চট্টগ্রাম ভাষা বোঝে না। এই পুরনো প্রবাদ আছে না, সিলেটে গিয়ে বাংলা ভাষা আহত এবং চট্টগ্রামে সে নিহত হয়েছে। এইটা হচ্ছে আগে কি ভাষা এখানে বিরাজমান ছিল ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর লোকেরা আসার আগে, এটা তার কারণ। এইখানে এইটাও একা দেখলাম, বাংলার সাথে হিন্দির পার্থক্য দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন বাংলা সংস্কৃত নয়, হিন্দিও সংস্কৃত নয়। হিন্দি সংস্কৃতের অনেক বৈশিষ্ট্য রক্ষা রেখেছে। ওরা রক্ষা বলে, আমরা রক্ষা বলি। ওরা পদ্মা বলে, আমরা পদ্মা বলি। কাজেই আমরা লেখার সময় লাকা লিখি, পড়ি কিন্তু লাক। অনুরূপভাবে ওরা লেখার সময় সলমন রেখে, পড়ার সময় পড়ে সালমান। ওদের তো সালমান শাহ না থাকলেও শাহরুখ খান আছে, সালমান খান আছে। ওই সালমান খানকে লিখবে সলমন খান। আচ্ছা, খাঁকে কিন্তু খাঁই লেখে, দন্তন লেখে না। ইংরেজিতে সে দিয়ে অ্যান লিখতে হয়, ইংরেজিতে চন্দ্রবিন্দু নাই। তা আমি খান হয়ে গেছি ওইভাবেই, আগে তো খাঁ ছিলাম। তো ভাষার কারণে বদলায়। তা আসুন, এখন জাক লাকা সাহেবের নাম হচ্ছে জাক লাক। তো আমরা বাঙালি বলেই লাকা বলি, কাজে আপনারা বেয়াদবি নিয়েন না। ওটা বলে আপনি তো ভুল উচ্চারণে ফরাসি পড়ছেন, ফরাসি তো ভুল উচ্চারণ করবেই। চট্টগ্রামের নাম তো আমরা ভুল উচ্চারণে চিটাগং বলি, আপনারা কেউ তো মাইন্ড করতেছেন না। এমনকি আমাদের দেশ আইন করে চট্টগ্রামের নাম চট্টগ্রাম ইংরেজিতেও লিখতে বাধ্য করেছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনো লেখেনি। এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কেউ মামলা করেছে। মানে আমাদের কাজে আমি লাকা বললে আপনারা বলবেন যে ফরাসি জানে, লাকা বললে বলবেন ফরাসি জানে না। আমি তো ফরাসি জানি না। তো যা হোক, লাকা সাহেবের জীবনী আপনারা জানেন, তবু আমি আরেকবার বলি। গুরুত্বপূর্ণ জীবনী হচ্ছে 50 বছরের। 1932 সনে তিনি তার পিএইচডি থিসিস লেখেন, এবং পিএইচডি থিসিসের বিষয় হচ্ছে যে রোগকে প্যারানয়া বলে। উনি তখন সাইকিয়াট্রি পড়তেন, তখনও সাইকোঅ্যানালিসিস আবিষ্কার হয় নাই। ফ্রয়েড আছেন, কিন্তু উনি ফ্রয়েডের সাথে পরিচিত হয়েছেন এই 1920-এর দশকে। ফ্রয়েডের সাথে পরিচিত হওয়ার পর তিনি এই বিষয়ে যে থিসিস লিখেছেন, এইটা হলো, এটা বলে প্যারানয়েড সাইকোসিস অ্যান্ড ইটস রিলেশন উইথ দ্য পার্সোনালিটি, যদি ইংরেজিতে অনুবাদ করি। হ্যাঁ, তো সেই বইটা 1932 সনে বের হয়। এবং তখন ফ্রান্সে জানেন থিসিস লেখার সাথে ছাপাতে হয়, না ছাপালে আপনি ডিগ্রি পাবেন না। লাকা সাহেবের 4 বছর আগে আমাদের শহীদুল্লাহ সাহেব তার থিসিস প্রকাশ করেছিলেন, এই যে চর্যাপদের নিয়ে। কানহপা এবং সরহপাদের যে চর্যা, সেই কয়টা নিয়ে তিনি তিব্বতী ভাষার সাথে তুলনা করে এই থিসিসটা লিখেছিলেন। এইটাও তখন প্রকাশিত হয়েছিল প্যারিসে। তো এই হচ্ছে, তার পরের বছর লাকা সাহেব আরেকটা প্রবন্ধ প্রকাশ করেন। এইটা হচ্ছে এই যে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে। সেখানে 2 বোন ছিল, ক্রিস্টিন অ্যান্ড লিও ফন পাপা। ওই যে উচ্চারণ হবে পাপা, PAPIN এভাবে লেখে। এরা 2 জন ওয়ার্কিং ক্লাস উমেন, এক বাড়িতে কাজ করতেন। এই 2 বোন তাদের এমপ্লয়ার ভদ্রমহিলা এবং তার মেয়েকে খুন করে। এটা ফ্রান্সে একটা বড় ঘটনা হিসেবে পরিচয় হয় 1933 সনে। এর উপরে লাকা সাহেব একটা ছোট প্রবন্ধ লেখেন, এই প্যারানয়েড সাইকোসিস কি, এই জিনিসটা নিয়ে। এরপরে তিনি সাইকিক কজালিটি নিয়ে আরও প্রবন্ধ লেখেন। এইগুলো হচ্ছে তার প্রথম দিকের রচনা। তার এই লেখাটা বেরিয়েছিল সুররিয়ালিস্ট কবিদের পত্রিকায়, লো মিনোটর বলে একটা পত্রিকা ছিল, তাতে বেরিয়েছিল এই 1934-33 এই সনের দিকেই। উনি মারা গেছেন 1981 সনে। মানে এই যে 50 বছরের জীবন, তার মধ্যে তার চিন্তাধারায় অনেকে বলে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন আমি কিছুই দেখি না।
মানে একই কথাকে তিনি নানাভাবে নানা জায়গায় নানা অর্থে পড়িয়েছেন। তার যে পড়ার বিষয় 1953 সন থেকেই তিনি মাস্টারি করা শুরু করেন। মানে 1932 থেকে 1953 পর্যন্ত তিনি শিক্ষকতা করতেন না, সাইকো অ্যানালিসিস করতেন, তার রোগী নিতেন, চিকিৎসা করতেন, এবং এইভাবে তার নাম প্রচারিত হয়েছে যেহেতু তিনি অন্যান্য বিষয়েও জানা শুরু করেছেন, বিশেষ করে দর্শন। আপনারা আরেকজনের নাম জানেন, আলেকজান্ডার কোজিব বলে এক ভদ্রলোক রাশিয়া থেকে পলায়ন করে রাশিয়ান অভিজাত সমাজের দার্শনিক প্যারিসে এসে আশ্রয় নিয়েছিলেন। তার নাম ছিল আলেকজান্ডার কোজেভস্কি, এরকম সেটা পরে কোজেভনিকভ বা এটার নাম ছিল। তিনি ফরাসি দেশের নাম একটু ছোটো করেছেন, কোজিব। ইনি 1933 সন থেকেই হেগেলের ফিলোসফি অফ স্পিরিট, ফেনোমেনোলজি অফ স্পিরিট বলা হয়, অথবা ফেনোমেনোলজি অফ মাইন্ড, দুরকম অনুবাদ আছে, সেই বইয়ের উপর লেকচার দেওয়া শুরু করেন। 6 বছর তিনি পড়িয়েছেন। জাক লাকা সাহেব ওইখানে ছাত্র হিসেবে বসতেন। শুধু তাই নয়, ওই কোজিব সাহেবকে প্রাইভেট টিউটর রেখে নিজের বাড়িতে এনে তিনি কিছু ফিলোসফির পাঠ নিয়েছেন। আমি তার পটভূমি বলছি। তারপর তো দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো। তো মহাযুদ্ধ শুরুর সময় তিনি কোনো রকমের লেখা প্রকাশও করেননি, কোনো রকমের কাজে অংশগ্রহণও করেননি, এক ধরনের নন কোঅপারেশন। কিন্তু হাসপাতালে কাজ করতেন। ফ্রান্স তো জার্মানদের দখলে 4 বছর 5 বছর ছিল। যুদ্ধের পর থেকে তিনি লেখা শুরু করেন আবার 45 সন থেকে, এবং সেটা আর থামেনি। 1953 সনে এসে তিনি একটা বড় প্রবন্ধ প্রকাশ করেন। সেখানে বললেন যে ফ্রয়েডের অনুসারীরা এখন ফ্রয়েডের দর্শন থেকে ফিরে গেছে। তো ফ্রয়েডের দর্শনটা কি, সেইটাই আমি বলছি। লাকা সাহেব দেখলেন সবার ইগো, সুপার ইগো এবং ইড, এই কথাটা সবাই প্রচার করে। আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখেন, অথবা আমাদের দেশে ফ্রয়েডের সম্পর্কে যত অপকথা আছে, অথবা আমাদের দেশে যে সাইকোলজি অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে ফ্রয়েড বলতে ওইগুলি বোঝানো হয়। লাকা সাহেব প্রথম সেখানে তার বক্তৃতা শুরু করলেন। 1953 সন থেকে তিনি পড়ানো শুরু করেন। এটার নাম হলো সেমিনার। এখন বিখ্যাত হয়েছে লো সেমিনার দু জাক লাকান। সেমিনার লাকা সাহেবের দেওয়া। তিনি 27 বছর অনবরত এই বক্তৃতা দিয়েছেন, কিন্তু কোনো বছরই বক্তৃতা দুবার বলেননি এক কথা। অত প্রত্যেক বছরের নতুন টপিকে বছরে 6 মাস তিনি বক্তৃতা করতেন, সাপ্তাহিক বক্তৃতা এগুলো, কখনো কোনো 15 দিনেও দিতেন। 6 মাস পরে কিন্তু আর 6 মাস পড়াশোনা করতেন, ওদের সাপের মতো হাইবারনেশনে যেতেন। কিন্তু তার রোগী দেখা চলতো। তাহলে তিনি যেভাবে রোগী দেখতেন, যেটাকে আমরা ক্লিনিক্যাল সাইকোলজি বলি, সেটা সাইকিয়াট্রি থেকে, সাইকোলজির থেকে তিনি এখন সাইকো অ্যানালিসিসে এসেছেন। এই জন্য তাকে প্রথমে মেম্বার হয়েছিলেন তিনি সাইকোলজিক্যাল সাইকো অ্যানালিটিক সোসাইটি অফ প্যারিস। সেইখান থেকে তার সাথে মতবিরোধের কারণে তিনি প্রেসিডেন্ট ছিলেন ওইটার, তাকে পদত্যাগ করে আরেকটা সমিতি গঠন করে। ওইটার নাম দিলেন সাইকো অ্যানালিটিক সোসাইটি অফ ফ্রান্স। এখন আন্তর্জাতিক যে সাইকো অ্যানালিটিক সোসাইটি ফ্রয়েডের প্রবর্তনায় হয়েছে, তাদের সাথে তিনি যখন অ্যাফিলিয়েশনের প্রস্তাব করলেন, 10 বছর ধরে তাকে অ্যাফিলিয়েশন দেয় নাই। তাদেরকে স্বীকৃতি দিলে স্টাডি সার্কেল হিসাবে, এই যে আমরা এখন যেন বসছি সেরকম। লাকা সাহেব বক্তৃতা করতে পারবেন, কিন্তু কোনো ডাক্তারকে সার্টিফিকেট দিতে পারবেন না নতুন করে আবার ডাক্তারি শুরু করার জন্যে। এটা 1960 পর্যন্ত আসলো। 53 সন থেকে 62-63 সনের দিকে আসলো। তখন তারা বলল কি, নতুন যে সোসাইটি, দুটো ফ্রান্সের সোসাইটি হলো। আমি এদের অন্তর্গত পলিটিক্সটা একটু বলি, তাহলে আমাদের পলিটিক্সটা সোজা হবে। যে ফ্রেঞ্চ সাইকো অ্যানালিটিক সোসাইটি করলেন লাকা সাহেব, কিন্তু তাদেরকে আন্তর্জাতিক সাইকো অ্যানালিটিক সমিতি একটা শর্ত দিল। তার মধ্যে ফ্রয়েডের মেয়ে আনা ফ্রয়েড আছেন, আরও বড় বড় লোকেরা আছেন যারা ফ্রয়েডের বৈধ উত্তরাধিকারী। তারা বলছেন লাকা সাহেব ফ্রয়েডের অপব্যাখ্যা করতেছেন, তাকে নেওয়া যাবে না। তখন তারা একটা শর্ত দিল ফরাসি সাইকো অ্যানালিটিক সোসাইটিকে, কি, জাক লাকাকে বহিষ্কার করতে হবে, তাহলেই আপনাদেরকে অ্যাফিলিয়েশন দেবো। অর্থাৎ আমরা দুটো সোসাইটিকে ঐক্যবদ্ধ করব। এবং লাকার শিষ্যরা যারা তার অনুসারী বলেছিল, তারা তাকে সত্যি বহিষ্কার করলো 1964 সনে। তখন লাকা সেই বছরের সেমিনার বন্ধ করলেন। উনি আর সেমিনার দেন নাই সেই বছর। 1964 সনে তার কোনো সেমিনার হয় না। ওই সেমিনারের নাম ছিল, প্রত্যেক বছরের সেমিনার একটা নাম থাকতো। প্রথম বছরের সেমিনার ইগো অ্যান্ড ইটস ইত্যাদি। ফ্রয়েডস পেপারস অন টেকনিক হচ্ছে তার প্রথম বক্তৃতা। দ্বিতীয়টা হলো ইগো অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস বা ফরমেশনস ইত্যাদি। তৃতীয় বছর ছিল সাইকোসিস, তারপরে অবজেক্ট রিলেশনস। এক বছর একটা বক্তৃতা উনি দিতেন। 6 নম্বর সেমিনার ছিল ডিজায়ার, 7 নম্বর ছিল এথিক্স। এরকম করতে করতে উনি এই 9ম বছর পর্যন্ত বক্তৃতা দিয়েছেন একভাবে। তারপরে ওই নতুন অভিজ্ঞতা হয়। 10ম বছরের বক্তৃতাটা উনি দেনই নাই। 11 বছরের বক্তৃতা দিয়েছেন 4 ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ সাইকো অ্যানালিসিস ইত্যাদি। তো না দেওয়ার ফল হলো কি, উনি নিজে একটা স্কুল তৈরি করলেন। এটার নাম দেন কি, ফ্রয়েডিয়ান স্কুল। এটা উনি একল ফ্রয়েডিয়ান দু প্যারিস এরকম একটা নাম দিলেন। তাহলে জাক লাকা সাহেবের সাংগঠনিক সংশ্লিষ্টতা হচ্ছে, প্রথমে তিনি মেম্বার ছিলেন
প্যারিস সাইকোঅ্যানালিটিক সোসাইটি, তারপরে ছিলেন ফ্রেঞ্চ সাইকোঅ্যানালিটিক সোসাইটি, পরে তিনি একটা স্কুল করলেন, নাম ছিলেন ফ্রয়েডিয়ান স্কুল অফ প্যারিস। হ্যাঁ, তো এই কথাটাই বললাম, এই হচ্ছে তার সাংগঠনিক পটভূমি। আর 27 বছর তিনি 27টা বিষয়ে বক্তৃতা দিয়েছেন। এখন প্রশ্ন জাগে, ফ্রয়েডের আবিষ্কারের কোন জিনিসটা নিয়ে তার সাথে ওদের তর্ক হয়েছিল?